পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে কিছু স্ল্যাব। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে ঢাকা। ভুটান বাংলাদেশ চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মাসুল দিয়ে যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে থিম্পু। বিআইডব্লিউটিআর উচ্ছেদ থেকে মুক্তি মেলেনি হাজী সেলিমের অবৈধ ভবনও। সোয়ারীঘাটে বুড়িগঙ্গার ভূমি উদ্ধার অভিযানে গুড়িয়ে দেওয়া হয় ১.৫ শতাধিক স্থাপনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। প্রথমেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, সমঝোতা করবেন, রাষ্ট্র পরিচালনা আপনা করেন। সাথিলা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দিনভর প্রতিবাদ মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে দুপুরে এই রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের সেই সমাবেশ শেষ হওয়ার পরে এখানে আরেকটি সমাবেশ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে অপরাজেয় বাংলা নামের একটি সংগঠন এখানে বিক্ষোভ সমাবেশ করছে। সমাবেশে অংশ নিয়েছেন বিশিষ্টজনরা। প্রত্যেকে এখানে যারা বক্তব্য রাখছেন তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্বে আঘাত হানা হয়েছে, বাংলাদেশের অস্তিত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানা হয়েছে। এরপর আসলে কোনো ধরনের সমঝোতা বা কোনো ধরনের আলোচনায় আসার সুযোগ নেই। এই যারা অপরাধী, বিশেষ করে যারা ভাস্কর্য ভাঙার হুমকি দিয়েছিল তাদের গ্রেফতার করতে হবে। এখানে তাদের যে মূল দাবি সেটা হচ্ছে মামুনুল হক গঙ্গের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং রাষ্ট্রদ্রোহী কাজের মূল ইন্ধনদাতা হিসেবে তারা মামুনুল হককে দায়ী করছেন এবং তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি সেটি করছেন। এবং তারা প্রত্যেকেই বলছেন যে এই মুহূর্তে আর কোনো সমঝোতার সুযোগ নেই এবং প্রতিবাদের পরিবর্তে এখন প্রতিরোধের সময় এসেছে। সেই প্রতিরোধের মাধ্যমে এই ভাস্কর্য বিরোধী যারা তাদেরকে দমন করতে হবে। বঙ্গবন্ধু এভিনিউতে আছেন আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। মনের ভাব প্রকাশ করছি, এই সব কিছু বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং বঙ্গবন্ধুর প্রশ্নে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর গুলিস্তানে 23 বঙ্গবন্ধু এভিনিউ কিন্তু গতকালের মতো আজকেও সরগরম রয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার যে প্রতিবাদ স্বরূপ। এবং আজকে আমরা সকাল থেকেই যেটা দেখেছিলাম যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন তারা খণ্ড খণ্ড আকারে তারা মিছিল করেছে। এবং এখন আমরা যেটি দেখছি যে ঢাকা মহানগর আওয়ামী লীগের একটি মিছিল, সেটি আসলে যে এখন চলছে। এই মিছিলটি অল্প কিছুক্ষণ আগে 23 বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে এবং 0 পয়েন্ট হয়ে এটি আবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তার আগে অবশ্য একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। আরেকটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, এর আগেও কিন্তু যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো কিন্তু বিক্ষোভ মিছিলে এবং তারা সরগরম রেখেছিল রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকা। অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি মিছিল হয়েছিল এবং সেই মিছিলটি মূলত আমরা যেটি দেখেছি যে পল্টন এলাকা প্রদক্ষিণ করে আবারও রাজধানীর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছিল। তাছাড়াও যুব মহিলা লীগেরও আমরা যেটি দেখেছিলাম যে বিক্ষোভ মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। মোটামুটি সবগুলো, তার বাইরেও যে কৃষক লীগ, মৎস্যজীবী লীগ সহ অন্য যে সহযোগী সংগঠনগুলো ছিল সবাই কিন্তু মোটামুটি যে সরগরম ছিল। তবে এসব জায়গাগুলো থেকে যে দাবিটি উঠেছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং তাদের যেন শাস্তি নিশ্চিত করা হয়। যেটি বলা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত হানার মাধ্যমে মূলত বাঙালির চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং যে স্বাধীনতার
সার্বভৌমত্ব, এই সব কিছুর উপরেই মূলত এক ধরনের আঘাত আনা হলো। এবং এই ঘটনার জন্য আমরা আসলে যেটি দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে যে বক্তারা তারা যেটি বলেছেন যে এর পেছনে একটি যে গভীর ষড়যন্ত্র অংশ হিসেবে এটি শেষ করা হয়েছে। এবং অনেক বক্তাই কিন্তু যেটি অভিযোগ করেছেন এই যে একটি ঘটনাটি ঘটেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলা হয়েছে এগুলোর পেছনে বিএনপি, জামাত, বেগম জিয়া সহ যে তারেক রহমানকেও কিন্তু এর পেছনে ইন্ধন রয়েছে এমনটা দাবি করে কিন্তু এমন অভিযোগ এনেও কিন্তু অনেক বক্তা বক্তব্য দিয়েছেন এই বিক্ষোভ সমাবেশগুলোতে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সাথীলাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজও এখনো চলছে দেশ জুড়ে নানা বিক্ষোভ সমাবেশ। সেই খবর জানাতে রাজধানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আগে ফারুক ভূঁইয়া রবিন এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে সহকর্মী ইকরাম হোসাইন। বিক্ষোভ হয়েছে দেশব্যাপী। স্লোগানে স্লোগানে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ সময় ধর্মান্ধ গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানান তারা। জেলা ও ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গায় জড়িতদের এবং ভাস্কর্য বিরোধী গোষ্ঠীকে বিচারের মুখোমুখি করার দাবিতে চলছে প্রতিবাদ। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি সংস্কৃতি কর্মীরাও নেমেছেন মাঠে। রোববার চট্টগ্রামে 3টি ভিন্ন পয়েন্টে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে শ্রমিক লীগ, ছাত্র ও যুবলীগ। এদিন স্লোগানে স্লোগানে মুখর চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা। মিছিলের পর সমাবেশ করা হয়। 1971 অপদার্থ যে কোলাঙ্গাররা থেকে গেছে তাদের বীজ বাংলার জমিনে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা আবারও সেই একই যুদ্ধ অবতীর্ণ হব। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উত্তাল সিলেট। কোনোভাবেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গাকে বরদাস্ত করা হবে না বলে জানান বিক্ষোভকারীরা। রোববার বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। যুদ্ধের প্রজন্ম এই ঘটনা মেনে নেবে না। আমরা যতদিন না পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে আমরা ঘরে যাব না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও কটূক্তির প্রতিবাদ জানান শিক্ষক শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধে পরাজিতরাই এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ তাদের। সোশ্যাল মিডিয়া খুললে যে সমস্ত ভিডিও পাই, যে সমস্ত বক্তব্য পাই, সেখানে অনেক ধরনের আসলে নেগেটিভ কথাবার্তা থেকে যাচ্ছে। এই অপশক্তিটাকে যদি আমরা রুখতে না পারি আমরা কিন্তু অস্তিত্বহীন হয়ে যাব। এছাড়া মাগুরা, ঝিনাইদহ, চাঁদপুর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মৌলবাদকে রুখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার আহ্বান জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের অপকর্মই করছে আওয়ামী লীগ। কুষ্টিয়াতে আমাদের বিএনপির অফিস ভাঙচুর করে আমাদের ফার্নিচারটার যে শেষ করে দিচ্ছে একটা গভীর চক্রান্তের নীল নকশার একটা অংশ। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বাংলাদেশে তারা আজকে আবারও উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা পেছনে ফেলে দিতে চায়, নির্যাতন করতে চায়। ডিজিটাল ইমেজ প্রসেসিং টেকনোলজি এক প্রকার আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে কোনো ব্যক্তির আংশিক অবয়বের চিত্রের সাথে 3D মডেলিং করে বের করা হয় কাঙ্ক্ষিত ব্যক্তির পূর্ণাঙ্গ ছবি। নানা সীমাবদ্ধতায় সিসিটিভির ফুটেজে কারো পুরো অবয়ব উঠে না আসলেও এভাবে শনাক্ত করা সম্ভব অপরাধী। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন এর মাধ্যমে অপরাধী শনাক্ত ও গ্রেফতারে আরও বেশি সফলতা আসবে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর। রাশেদ বাপ্পির রিপোর্ট। ক্লোজড সার্কিট টেলিভিশন বা সিসিটিভি, নীরব নিরাপত্তা প্রহরী। ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সরাসরি ভিডিও ধারণের আধুনিক এক প্রযুক্তি, যার পুরো কার্যক্রম পরিচালিত হয় একটি সফটওয়্যারের মাধ্যমে আর ধারণকৃত তথ্য সংরক্ষণ হয় হার্ড ডিস্কে। পরবর্তীতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করা যায় সেসব তথ্য।
তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সিসিটিভি ফুটেজে কোনো ব্যক্তির দেহের আংশিক চিত্র উঠে আসলেও প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করা কঠিন কিছু নয়। ডিজিটাল ইমেজ প্রসেসিং টেকনোলজি ব্যবহার করে উন্নত অনেক দেশেই অপরাধী শনাক্ত করা হয় বলেও জানান তারা। বডির যে আদল এবং বডির যে ডাইমেনশনাল, এটা ব্যাক সাইড হোক, সাইড হোক, অ্যাঙ্গেল হোক, যে কোনো অ্যাঙ্গেল থেকেই আসলে ইমেজ প্রসেসিং সিস্টেমে ডিটেক্ট করে এটাকে 3D মডেলিংয়ে কনভার্ট করা যায় এবং এই 3D মডেলিং থেকে পুরো একটা শরীরের একটা আর্টিফিশিয়াল একটা শরীর তৈরি করা হয়। এর সাথে সিমিলারিটি কারা কারা থাকতে পারে, ম্যাচ টুলস দিয়ে সেই সিমিলার বডিটা খুঁজে বের করা। অপরাধী শনাক্ত ও গ্রেফতারের স্বার্থে সিসিটিভির ফুটেজ অবাধে প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্কতার উপর জোর দিয়েছেন তিনি। সিসিটিভির ফুটেজ যদি আগেই মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয় কিংবা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তাহলে কিন্তু অপরাধী একটা সুযোগ পেয়ে যাচ্ছে তাকে সরিয়ে নেওয়ার। তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আগের থেকে অনেক বেড়েছে সিসিটিভির ব্যবহার, যা অপরাধ দমনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সমৃদ্ধির জন্য বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আঞ্চলিক যোগাযোগের সম্পর্ক বাড়াতে পারলে এগিয়ে যাবে এই পুরো অঞ্চল। সকালে ভিডিও কনফারেন্সে ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ চুক্তির ফলে 100টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। আগামীতে ভুটান চাইলে সৈয়দপুর বিমানবন্দর সহ বাংলাদেশের যে কোনো নৌবন্দর ব্যবহার করতে পারবে বলেও জানান সরকার প্রধান। প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বরাবরই অন্যান্য দেশের চেয়ে কিছুটা ভিন্ন মাত্রার। কেননা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মুহূর্তে ৬ ডিসেম্বর এই ভুটানই প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়কে। ঐতিহাসিক এই দিনেই দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আয়োজন করা হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ স্বাক্ষরের। রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থিম্পু থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি প্রান্ত থেকে ভুটানের সঙ্গে অনলাইনে স্বাক্ষর হয় এই চুক্তি। এই চুক্তিটির ফলে বাংলাদেশের 100টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের 34টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। ভুটানের ঐতিহাসিক অকৃত্রিম সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বাংলাদেশ। We endeavor to reach our goals. We want valuable cooperation of our friends and neighbors to strengthen our government's initiatives. বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ভুটানে নতুন সম্ভাবনা খুঁজতে পারে জানিয়ে শেখ হাসিনা দেশটিকে বাংলাদেশের নৌবন্দরগুলোর সুবিধা নেয়ার প্রস্তাব দেন। Our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. Our airport, Soedpur, it is also we are developing as a regional airport. So for Bhutan, it is open. পরে শেখ হাসিনা ও লোটে শেরিং একসাথে কেক কেটে ও লোগো উন্মোচন করে উদযাপন করেন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের 50 বছর পূর্তির ঐতিহাসিক ক্ষণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যানে বসানোর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। নিজস্ব ইয়ার্ডের মধ্যে 100% শেষ হয়েছে রেল স্ল্যাব নির্মাণের কাজ। 90% বেশি রোড স্ল্যাব বানানো শেষ হয়েছে। নদী ভাঙনে বেশ কিছু স্ল্যাব তলিয়ে যাওয়ায় লুক্সেমবার্গ থেকে সেগুলো দেশে আসবে আগামী মাসে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সেতুতে যোগ হবে 2791টি রোড স্ল্যাব আর 2959টি রেলওয়ে স্ল্যাব। নির্মাণ শেষে বড় মাঠ জুড়ে তাই জড়ো করা হচ্ছে হাজারো স্ল্যাব। নদীতে নিয়ে এইসব স্ল্যাব বসানো হবে পদ্মা সেতুতে উঠানো স্প্যানগুলোতে। তার পাশেই বিশাল এক কর্মযজ্ঞ। যান্ত্রিক সব শব্দ ছাপিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু রোড ও রেল স্ল্যাব নির্মাণের কাজ। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে দিনরাত 24 ঘন্টা চলছে এই কাজ। উপরে চলবে 4 লেনের গাড়ি, নিচে সিঙ্গেল লাইনে রেল। এক একটি রোড স্ল্যাব তাই 22 মিটার ও রেল স্ল্যাব 8 মিটার চওড়া।
বিশাল আকৃতির এই স্ল্যাবগুলো বানানোর শুরুতে ইয়ার্ডে তৈরি করা হয় বিশেষ ধরনের খাঁচা। পরবর্তীতে সেখানে দেয়া হয় কংকর, পাথর, সিমেন্টের ঢালাই। দিনের বেলা চলে স্ল্যাবগুলোর কাঠামো নির্মাণ কাজ, আর রাতে ঢালাই। মাওয়া ও জাজিরা প্রান্তে 2 ইয়ার্ডে এখন পর্যন্ত বানানো শেষ 2754 রোড স্ল্যাব। রেল স্ল্যাব বানানোর কাজ শতভাগ শেষ। এর মধ্যে গত জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব বানিয়ে আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। একটা মডিউলের কাজ যেহেতু রেলওয়ে স্ট্রিঞ্জার আপনার পানিতে চলে গেছে, আমরা লুক্সেমবার্গে অর্ডার দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে, যার জন্য আমরা 4টা গ্রুপে কাজ করতে পারবো না, 3টা গ্রুপে শুরু করবো। জানুয়ারি থেকে আরেকটা গ্রুপ আমাদের শুরু। এই ইয়ার্ডে একই সাথে ভায়াডাক্টের সুপার টি গার্ডার ও সেতু রোড স্ল্যাবের উপর বসানো 12,000 পিস রেলিংয়ের টুকরো নির্মাণ করা হচ্ছে। জটিল কাজ ছিল নদীতে পিলার নির্মাণ ও স্প্যান বসানো। এখন ইয়ার্ড থেকে নিয়ে গিয়ে এই স্ল্যাবগুলো বসিয়ে দিতে হবে স্প্যানের উপর ও নিচের অংশে। আগে থেকে কাজ এগিয়ে রাখলেও বাকি স্ল্যাবগুলো বসাতে সময় লাগবে আরও বছর খানেক। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ফের গুড়িয়ে দেওয়া হচ্ছে নদীর জায়গা দখল করে গড়ে তোলা বুড়িগঙ্গা পাড়ের অবৈধ স্থাপনা। উচ্ছেদ থেকে রেহাই পায়নি সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন অবৈধ স্থাপনাও। সকালে বুড়িগঙ্গা পাড়ের সোয়ারিঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় 1.5 শতাধিক স্থাপনা। এ সময় অনেক দখলদার আগে ভাগে নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে নেন। শক্তিশালী এক্সকাভেটর দিয়ে একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে অসংখ্য অবৈধ স্থাপনা, যা বুড়িগঙ্গা পাড়ের সোয়ারিঘাট এলাকার বেড়িবাঁধের উত্তর পাশে নদীর জায়গা দখল করে গড়ে তুলেছিল অবৈধ দখলদাররা। বিএডব্লিউটি এ সময় যৌথ জরিপের ভিত্তিতে নতুন সীমানা পিলার অনুযায়ী বেড়িবাঁধ সড়কের উত্তর দিকের প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা ও সোয়ারিঘাট মাছের বাজার গুড়িয়ে দেয়। এ সময় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন চান সর্দার কোল্ড স্টোরেজের সামনে অবৈধভাবে নির্মিত 3টি বহুতল ভবন গুড়িয়ে দেয় সংস্থাটি। উচ্ছেদ থেকে বাঁচাতে নিজের লোকজন দিয়ে মদিনা ট্যাঙ্কের গুদামের বেশ কিছু অবৈধ অংশ স্থানীয় এমপি সরিয়ে নিলেও পরে বাকি অংশ গুড়িয়ে দেয় উচ্ছেদকারীরা। আমরা এরকম একটা নিউজ পাইছি যে এটা ভাঙবে নাকি, এই জন্য আমরা এটা নিজেরা নিয়ন্ত্রণ এই প্রজেক্ট হাজী সেলিম। আশেপাশে যেহেতু ভাঙতেছে ওই দাগ অনুযায়ী আমরা নিজেদের লেভেল লাগায় ভেঙে দিতেছি। ডানেও ভাঙবেন, বায়েও ভাঙবেন, এজন্য আমরাও সমান করে ভেঙে দিলাম। প্রভাবশালীদের স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে বিএডব্লিউটি জানায় দখলদারদের পরিচয় কখনোই গুরুত্বপূর্ণ নয়। পানি উন্নয়ন বোর্ড চাইলে বেড়িবাঁধের ভেতরের অবশিষ্ট অংশ উচ্ছেদেও তারা সহযোগিতা করবে। আমাদের বিবেচ্য বিষয় হলো আমাদের যে যৌথ জরিপকৃত সিএস ম্যাপের উপরে যে সীমানা পিলার স্থাপনের জন্য যে জিপিএস রিডিং নেওয়া হয়েছে, সেই জিপিএস রিডিং অনুযায়ী আমাদের সীমানাটা কতটুকু যাবে সেই কাগজ আমরা নিয়ে এসেছি। সেই অনুযায়ী আমরা উচ্ছেদ অভিযান করবো আশা রাখছি। এখানে চাঁদ কোল্ড স্টোরেজটা কার বা কোন ব্যক্তি সেটা আমাদের নিকট বিবেচ্য বিষয় না। এ সময় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে একটি বহুতল ভবন উচ্ছেদ করতে পারেনি বিএডব্লিউটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থাকে বিপর্যস্ত করলেও সময়মতো কার্যকরী পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশে এখনও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে রাজধানীর মিরপুরে ম্যাটার্নাল ও চাইল্ড হেলথ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পর্যায়ক্রমে দেশের সব জেলায় অ্যান্টিজেন টেস্ট বাড়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সমস্ত পৃথিবী বিপর্যস্ত, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কিন্তু দেখেন বাংলাদেশের অবস্থা ওই সমস্ত দেশের তুলনায় অনেক ভালো আছে। কারণ করোনা আমাদের দেশের নিয়ন্ত্রণে আছে। আমাদের ঘনবসতি 17 কোটি লোক এক জায়গায় বাস করে। আজকে মৃত্যুর হার অনেক কম। মাস্কই হলো একটা কার্যকরী ব্যবস্থা, যে পর্যন্ত কিনা আমাদের দেশে ভ্যাকসিন না আসবে, যার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। ভাষান্তরে আশ্রয় পাওয়া রোহিঙ্গারাই এখন ভিডিও কলে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে টেকনাফ উখিয়ার রোহিঙ্গাদের আশার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে আরও কিছু পরিবার ভাষান্তরে যাওয়ার আগ্রহ দেখিয়ে শরণার্থী বিষয়ক কমিশনে নাম নিবন্ধন করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাদেরও নিয়ে আসা হবে। নোয়াখালীর ভাষান্তর থেকে কমলদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাকাত টিপু। সমস্যা না রাখা, কোনো কিছু সমস্যা নাই।
পানিরও সমস্যা নাই, ল্যাট্রিন গোসলখানা ইনো সুন্দর, ঠিক আছে। রোহিঙ্গা যুবক নুরুল আমিন মোবাইলের ভিডিও কলে কথা বলছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পে থাকা স্বজনদের সাথে। মূলত ভাষাঞ্চলের নতুন আশ্রয় কেন্দ্রে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে বাকি স্বজনদেরও চলে আসার আহ্বান তার। শুধু নুরুল আমিন নয়, ভাষাঞ্চলে আসা অধিকাংশ রোহিঙ্গা পরিবারের সময় কাটছে টেকনাফ উখিয়ার স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলে। জায়গায় আন দেখে জায়গা আর না দেখি, আর যে তারা রোহিঙ্গা ভাই কোথাও কেমত আছে, তারা যাতে যাতে ভালো লাগে তারা এখান থেকে চলে আসে। পানি উড়িব তো পানি এখন সাইকেল দূর দেখি আর সাইকেল আড়ালের বহুত বেশ কম। ইতিমধ্যে ভাষাঞ্চলে আসা রোহিঙ্গা পরিবারগুলো নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে। বাসার সামনে খোলা জায়গায় খেলতে শুরু করেছে রোহিঙ্গা শিশুরা। তবে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি তাদের। তারা ঘর ভাই আর হানা হানি দের ইনাল্লাহ বিল্ডিং দেখি, ব্যাকিং দেখি, মানুষও দেখি, কুড়া হাঁস দেখি, আর ব্যাকিং ভালো লাগে। আগামী কয়েক মাসের মধ্যে শিক্ষা সহ অন্যান্য মন্ত্রণালয় রোহিঙ্গাদের উন্নয়নে ভাষাঞ্চলে কাজ শুরু করবে বলে জানালেন ভাষাঞ্চলের প্রকল্প পরিচালক। ট্রিপলআরসি এবং এনজিওদের মাধ্যমে আমাদের যে খাদ্য পরিবেশন, থাকা খাওয়ার ব্যবস্থা, ওরা কক্সবাজার থেকেও অনেকাংশে ভালো থাকবে। নোয়াখালীর ভাষাঞ্চলে 1 লাখ রোহিঙ্গা আবাসনের ব্যবস্থা করা হলো। প্রথম বহরে 1642 জন রোহিঙ্গাকে নৌবাহিনীর সহযোগিতায় শুক্রবার ভাষাঞ্চলে নিয়ে আসা হয়। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে নিয়ে আসার যে অনিশ্চয়তা ছিল, এখন তা কেটে গেছে। ইতিমধ্যে 1642 জন রোহিঙ্গার আবাসস্থল হয়েছে এই ভাষাঞ্চলে। গত দুদিনেই তারা আত্মস্থ করে নিয়েছে নতুন আশ্রয়স্থলে এবং এখানে থাকা রোহিঙ্গারা মনে করছেন পর্যায়ক্রমে তাদের যেসব পরিবার পরিজন উখিয়া কিংবা টেকনাফে রয়েছে তারাও এই ভাষাঞ্চলে ফিরে আসবে। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। মিল চললে 70 কোটি আর না চললে লোকসান 20 কোটি টাকা। এমনই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পূর্ব ঘোষণা ছাড়াই 6 চিনি কলে আখ মারাই বন্ধ করল সরকার। এতে বকেয়া পাওনা আর উৎপাদিত আখ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৃণমূলে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বছরের পর বছর ধারাবাহিক লোকসানের চক্রে ঘুরপাক খাচ্ছে সরকার নিয়ন্ত্রিত চিনি কলগুলো। উত্তরণে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। এইসব দুরবস্থার কথা স্বীকার করে এখন চিনিকলগুলোর আধুনিকায়নের কথা বলছে শিল্প মন্ত্রণালয়। একটা সুগার মিলের বয়স হয়েছে মেশিনপত্রের 70 বছর 60 বছর, তাদেরকে কাজ না থাকলে ওভারটাইম দিতে হয়। 9 মাস বন্ধ না রেখে 12 মাস যাতে এটা চালু করা যায়, সেই জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করি। আমরা চাষিরা অনেক ইচ্ছু করেছি, যদি এই চিনিকলটাই বন্ধ হয়ে যায় সেগুলো আমরা কি করব? আমরা এই আখটা নিয়ে খুবই বিভ্রান্তির ভিতর আছি। তবে কোনো শ্রমিক চাকুরি হারাবেন না এমন নিশ্চয়তা দিয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে চালু মিলগুলোতেই মাড়াই হবে সব আখ। কৃষকের স্বার্থে আখ চাষ চালাতো এই 6টা চিনিকল বন্ধ করে পার্শ্ববর্তী যে চিনিকল আছে সেই চিনিকলে তাদের আখগুলো যাবে। এই অবস্থায় সামনে আসা সংকট সামলে চিনি কলগুলো নিয়ে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। পুরোপুরি বন্ধ না করে সেটাকে কোনোভাবে সংস্কার করে লাভজনক করা যায় কিনা অনেক চিন্তা ভাবনা করে কাজগুলো করা উচিত। এখন পর্যন্ত চিনিকলগুলোর কাছে ব্যাংক ঋণ ও শ্রমিক কর্মচারীদের পাওনা 8,000 কোটি টাকা। এছাড়াও শুধু আখ চাষিরাই পাবেন 10 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভারতে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য সরকারের কাছে নিজেদের ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে মার্কিন কোম্পানি ফাইজার। যদিও দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের দেশের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে থাকা 3টি টিকা খুব শিগগিরই অনুমোদনের ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। যুক্তরাজ্য ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পর বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতেও জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার আবেদন জানানো হয়েছে। গত শুক্রবার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই এর কাছে এই আবেদন জানায় মার্কিন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ভারত বায়োটেক, আইসিএমআর, সিরাম ইনস্টিটিউট ছাড়াও সরকারি ও বেসরকারি 8টি সংস্থার উদ্ভাবিত টিকার মধ্যে 3টি ভ্যাকসিন চূড়ান্ত ও শেষ পর্যায়ে ট্রায়াল চলছে।
এর মধ্যে এগিয়ে রয়েছে কোভ্যাক্সিন। ফাইজারের টিকা অনুমোদনের আবেদনকে ইতিবাচকভাবে দেখা হলেও ভারতীয় এসব টিকার অনুমোদনের আগে ফাইজার অনুমোদন পাবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় টিকার অনুমোদন শিগগিরই দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুমোদনের পরপরই ফাইজারকে অনুমোদন দিতে পারে ভারত সরকার। গেল 30শে জানুয়ারি ভারতে প্রথম কোভিড সংক্রমণের খবর আসে। এখনো পর্যন্ত প্রায় 97 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 1,40,000-এর বেশি মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে রাশিয়া। প্রথম দিনেই অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে কয়েক হাজার মানুষ। এদিকে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে পারে করোনার ভ্যাকসিন। তবে ফাইজার নাকি মডার্নার ভ্যাকসিন প্রথম অনুমোদন পাবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। স্থানীয় সময় শনিবার দিনব্যাপী মস্কোর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে করোনার ভ্যাকসিন নেন মানুষ। রোববার থেকে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ রাশিয়ার নিজেদের তৈরি স্পুটনিক 5 ভ্যাকসিন গ্রহণ করবেন। ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে নাম নিবন্ধন। প্রথম দিনই কয়েক হাজার মানুষ টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা মোকাবেলায় ভ্যাকসিনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে তার প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন পাবে মার্কিন নাগরিকরা। আন্তর্জাতিক গণমাধ্যম অনুসারে দেশটিতে আগামী 10 ডিসেম্বর মডার্নার ভ্যাকসিন অনুমোদন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। দ্রুতই অনুমোদন পেতে পারে ফাইজার ও বায়োনটেকের তৈরি ভ্যাকসিনও। করোনার টিকা দিতে প্রস্তুত যুক্তরাজ্যের হাসপাতালগুলো। সোমবার প্রথম চালান সরবরাহ করা হবে হাসপাতালগুলোতে। এরপর মঙ্গলবার থেকেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে দেশটি। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে আগামী বছরের শুরুতে অন্তত 50 কোটি করোনার ভ্যাকসিন সরবরাহের আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই উদ্যোগের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের এই উদ্যোগে অংশ নিচ্ছে বিশ্বের 189টি দেশ। রাহানুল রানা, সময় সংবাদ। বৈশ্বিক করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে বহির্বিশ্বের সাথে স্বাভাবিক যোগাযোগ বন্ধ হয় অস্ট্রেলিয়ার। এ কারণে অনেকটাই পর্যটক শূন্য অস্ট্রেলিয়া। এতে রাজস্ব হারিয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে দেশটির সরকার। সেই সঙ্গে ক্ষতির মুখে ওই খাতের সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দা সহ প্রবাসী বাংলাদেশিরাও। অস্ট্রেলিয়া থেকে আরও জানিয়েছেন সহকর্মী SM আমিনুল রুবেল। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়া। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক অস্ট্রেলিয়া ভ্রমণে আসে। তবে গত বছরের তুলনায় এবছর অস্ট্রেলিয়ায় প্রায় 2.5 মিলিয়ন ভ্রমণ পিপাসু মানুষ কম এসেছে। মার্চের 27 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বহির্বিশ্বের সাথে বন্ধ করে দেওয়া হয় অস্ট্রেলিয়ার বর্ডার। জুন থেকে সীমিত আকারে আটকে পড়া নাগরিকদের অস্ট্রেলিয়া ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনও চলছে। বিশেষ ফ্লাইটের স্বল্পতা, টিকিটের উচ্চমূল্য ও ব্যয়বহুল হোটেল কোয়ারেন্টাইনের বিধিনিষেধের কারণে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা দেশে যেতে পারছে না। বর্ডার বন্ধ হয়, আমরা যেতে পারছি না। আমরা আসলে মনের দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি। বাংলাদেশে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দেশবাসীরা রয়েছেন, যাদের জন্য সবসময় চিন্তিত থাকি। বাংলাদেশে করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেই কেবলমাত্র অস্ট্রেলিয়া সরকার ভ্রমণের কড়া বিধিনিষেধ কমিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অন্তত 10 লক্ষ পর্যটক অস্ট্রেলিয়াতে ক্রিসমাসের ছুটি কাটাতে বেড়াতে আসে। আন্তর্জাতিক নিয়মিত বর্ডার বন্ধ থাকায় অস্ট্রেলিয়া এবছর পর্যটক শূন্য। গত বছরও বুশফায়ারের কারণে অস্ট্রেলিয়াতে পর্যটকরা আসতে পারেনি। এর বিরূপ প্রভাব পড়েছে অর্থনীতিতে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বঙ্গবন্ধু টি-20 কাপে জেম কন খুলনার হয়ে খেলবেন মাশরাফি বিন মর্তজা। আজ লটারির মাধ্যমে তার দল নির্ধারণ করেছে বিসিবি। একেবারে বাজে সময় পার করছিলেন মাশরাফি। করোনামুক্ত হয়ে ব্যক্তিগত অনুশীলন শুরুর পরই আবার হারমিস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। চোটের কারণে ক্ষীণ হয়ে আসে ম্যাচের খেলার সম্ভাবনা। তবে সংজ্ঞা কাটিয়ে কদিন আগে মিরপুরে বোলিং অনুশীলন শুরু করেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক। ম্যাচকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে 4টি দল। অবশেষে লটারির মাধ্যমে জেমকন খুলনার হয়ে খেলার বিষয়টি চূড়ান্ত হয়। সাকিব ও মাহমুদুল্লাহর পর এবার মাশরাফিকেও পেল দলটি। এদিকে আজ মিরপুর স্টেডিয়ামের ইনডোরে বিপ টেস্ট দিয়েছেন ম্যাশ। বিসিবি থেকে স্কোর না জানালেও টেস্টে তিনি উত্তীর্ণ হয়েছেন বলেই জানা গেছে।
অতিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর চারপাশ। পাখির জলকেলি, ডানা ঝাপটানো, উড়াউড়ির সাথে কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। তবে অবৈধভাবে বালু তোলা ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে অনেক পাখি ভয়ে নামতে পারে না নদীতে। শীতের সাথে সাথে অতিথি পাখি দল বেঁধে নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী এলাকায় আসতে শুরু করেছে। পানিতে লুকোচুরির খেলা, সে সাথে কিচিরমিচির শব্দে নিজেদের মাঝে ভাব বিনিময়, কখনো ডানা মেলে আকাশে উড়াউড়ি। হাজার মাইল দূর থেকে উড়ে আসা হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। স্রোতহীন নদীর স্বচ্ছ জলরাশির সাথে মিতালি করে দিনভর খুনসুটিতে মেতে থাকছে এসব পরিযায়ী পাখি। পানকড়ি, রাঙামারি, ছোট সরালি ও বালিহাঁস নামক পরিযায়ী পাখি বেশি দেখা মিলছে এখানে। শীত শুরুতেই এসব অতিথি পাখির জলকেলি, ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ মুগ্ধ দর্শনার্থীরা। পাখিদের কিচিরমিচির কলতান গ্রামের লোকজনের সাথে একটা মিতালি হয়েছে। এখানে 6 থেকে 8 মাস পূর্ণভাবে পাখি থাকে। অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিতে আত্রাই নদীর বাঁধের গাছে কলস ঝুলানো ও নদীতে পাখি বসার ব্যবস্থা করেছে একদল তরুণ। তবে নদী থেকে বালু তোলার অবৈধ ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে ভীত অতিথি পাখিরা। আমরা প্রতি বছরই এখানে অভয়াশ্রম তৈরি করে থাকি। পাখির অবস্থানের কারণে ড্রেজারগুলো যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়, এই জন্যে আমি অনুরোধ জানাবো। পাখির অবাধ বিচরণ নিশ্চিত সহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। মহাদেবপুরের বালুমহলের এটা সংশোধন করেছি, যাতে যে জায়গাটাতে পাখি বেশি বসে সেই জায়গাটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয়। চলতি শীত মৌসুমে অন্তত 10 প্রজাতির পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে। এসব পাখি দিন শেষে বাঁধের পাশের গাছে আশ্রয় নেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে কিছু স্ল্যাব। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।